প্রভাতের রোদে যেমন ভিজে ওঠে শিশিরের অশ্রু, তেমনি জীবনের গল্পও ভিজে ওঠে অজানা কাহিনীর স্পর্শে। কখনো ভালোবাসা, কখনো বেদনা, আবার কখনো অশ্রুর ফোঁটায় লেখা হয় জীবনের মহাকাব্য। হ্যালো বন্ধুরা, রোকসানা আছি তোমাদের সাথে। স্বাগতম রোকসানাস লাইফ ক্যানভাসে। আজ আমরা শুনব ইলমা বেহরোজের আলোচিত উপন্যাস আমি পদ্মজার ৬০তম পর্ব। এই পর্বে আমরা জানব পদ্মজার জীবনের বাঁকবদল কি নতুন মোড় নিতে যাচ্ছে, তার অজানা সত্যগুলো কি এবার উন্মোচিত হবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের পর্ব। পর্ব নাম্বার ৬০। ঘুম ভাঙতেই পদ্মজা হকচকিয়ে যায়। চোখের সামনে সব কালো, কালো রং ব্যতীত কিছু নেই। ঘোর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। পদ্মজা চোখ কচলে আবার তাকায়, না কিছুই পরিবর্তন হয়নি, সব কিছু কালো। বিকেলে সে বৈঠকখানায় সোফায় শুয়ে শুয়ে বই পড়ছিল, তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙতেই দেখছে সব অন্ধকার। পদ্মজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে ওঠে আমিরের মুখ। পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে ২ হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপ্রবণ। পদ্মজার হৃদস্পন্দন থমকে যায়। কাচুমাচু হয়ে প্রশ্ন করলো, আপনি সব বাতি নিভেছেন? আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হারিকেনটি পাশে রাখলো। তারপরই পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা আমতামতা করে শুধু বলতে পারলো, এই কি। আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারিদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট হারিকেন, আর মাঝে এক ঝুড়ি পদ্মফুল। সময়টা শরৎকাল। দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশ। কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন। সময়ে বিল ঝিল ঝাঁপিয়ে শাপলা আর পদ্ম ফোটার। এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্মফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পিছন থেকে ২ হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে আমার পদ্মবতীকে সাজাবো? সময়টা নিয়ে এসেছি, দেখো তাকিয়ে। পদ্মজা ঝুড়ি ভর্তি পদ্মফুলগুলোর দিকে তাকায়। তার চোখ দুটো জলে ছলছল করে ওঠে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগ মাখা কণ্ঠে বলল, সে কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্মফুল দিয়ে, স্বামী যত্ন করে সাজিয়েছিল। সময়টাকে আরও সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরফড়িয়ে উঠে বসে, হাত বাড়িয়ে আমিরকে খোঁজে। নেই, বিছানা খালি। আবার সে পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্নে দেখেছে। তার চোখ দুটো জলে ভরে ওঠে। আজ ৫ দিন আমির নেই, তার কাছে তার স্বামী নেই, কোনো এক অজানা জায়গায় বন্দি হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। বালিশের উপর থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেলো। তার চোখ দুটো আবার ভিজে ওঠে। সেদিন রেদওয়ান খলিল মজিদ্দাররা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না। চোখ খুলে ফরিনাকে দেখেছিল, তিনি ডুকরে কাঁদছেন আর চোখের জল মুছছেন। লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর। সর্বাঙ্গে তখন বিষধর ব্যথা, উঠার শক্তিটুকু নেই। গলায় ব্যথা একটু বেশি ছিল। প্রথমে তার মাথায় আসে আমিরের কথা। রাতের ঘটনা মনে পড়তেই বুঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না। তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে, সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। ফরিনা আদর করে খাইয়ে দেন। তিনি পদ্মজার উপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমাও চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন, কীরকম চেষ্টা করেছেন সেটা বলেননি। পদ্মজা জিজ্ঞাসাও করেনি। এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফরিনার হাতে দেয়, তিনি যেন মগাকে দিয়ে দেন। তারপরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিরের শোকে ভেতরে ভেতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে। সুস্থ হওয়াটা আসল, নয়তো কাজের কাজ কিছুই হবে না, উল্টো নর্দমার কীটগুলোর হাতে মরতে হবে। আমিরের জন্য দোয়ায় ২ হাত তুলে অঝরে কেঁদেছে, যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে। খুব মনে পড়ে মানুষটাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার। পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। ফরিনা এসে দাঁড়ান দরজার সামনে। কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরে প্রবেশ করেন, গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আসরের আজান পড়েছে আম্মা?
মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। গত 4 দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন ভুঁড়িওয়ালা একজন ঢুকতে দিত না, এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে। মৃদুল বলছে, দুলা ভাই ঢুকতে দেন কইতাছি, সমস্যাটা কি তা ঢুকলে? সেটাই তো বুঝতেছি না। দেখো মৃদুল মিয়া, এটা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভিতরে নতুন কাউরে ঢুকতে না দিতে। আমি তো আত্মীয় নাকি? আমার সাথে এমন করা হইতেছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিত, এখন দেয় না কেন? সেইটা তো আমি জানি না। সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মোড়াটা ওইটা দিয়ে আবার মাথাটা ফাটাইয়া দিব। একবার মারছে আপায়, এখন আমি মারাম। হেডেই করো, তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। আমার কিন্তু কইলাম রাগ উঠতেছে, মাটির তলা গাইডালামো। মিয়া ভাই, তুমি আমারে যা ইচ্ছা কইরা লাও। আমি মৃদুলের মাথা বরাবরই চড়া। হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাশতে থাকলো। আলো কান্না শুরু করে। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হয়েছে আমার জামাইয়ের গলা চাইপা ধরো? মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগী মেজাজ নিয়ে 2 হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমারে ভেতরে ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলোক ঘরে থাকবা, এখানে কি দরকার? এই নিয়ম কবে করছেন আপনারা? আগের বার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিচ্ছেন, এখন আর ঢুহন চাইবো না? এটা অন্দরমহল, বাড়ির বউ ছেলেদের জায়গা। সত্যি করে কন তো, বাড়ির ভিতর কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন, নিজের বাড়ি রাইখা এইখানে পইরা আসো কেন? মানুষের অন্ন নষ্ট করতেছো, নিজের বাড়ি যাও। অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে। সে ক্ষণকাল কথা বলতে পারে না। তার আপন ফুপা এমন কথা বলল। ক্ষণ মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল, আপনার বাড়ির উপর থুতু মারি? আমি ব্যাঠা মিয়া বংশের সেরা, 100 বিঘার মালিক আমি একাই। আপনার অন্যের ঠেকা পড়ে নাই আমার বাড়িত কামলাই আছে 10-12 জন। আমি কাইলি চইলা যাই আম বাড়িত। মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। সে ঘুরে দাঁড়ায়। কাছেই একটা বিরাট পাতিল ছিল, কোনো কাজে হয়তো বের করা হয়েছে। সে পাতিলে জোরে লাথি মেরে হনহন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে। নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না। পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পিছনে রিনু আসে, হাতে খাবারের প্লেট। 3 বেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন পদ্মজার। মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না। তবুও এই মানুষটা কোনো কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যায়নি। ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও তো পারি। পদ্মজার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা, আর রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তাকে খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশি ভয় পান, জমের মতো। কবিরাজের দেওয়া ওষুধটি খাও এখন। আপনি কথায় আছেন আম্মা? আচ্ছা ওষুধ দেন আগে। ফরিনা আলমারি খুলে ওষুধ বের করলেন, তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে। পদ্মজা ওষুধ খেয়ে বলল, কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হচ্ছি আম্মা। ওরা কেন চায় আমি সুস্থ থাকি? ফরিনা কিছু বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে। মানুষটার আয়ু কি শেষের পথে? কেমন যেন মৃত মৃত ছাপ মুখে। চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোনো দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন। পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো। বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? তুমি তো আমার সেরি, তাহলে আবদার রাখবেন? রাখাম। ফরিনার শুষ্ক চোখ, অথচ গলা ভেজা মনে হলো। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন, যা ভেবে ভেবে আপনি কষ্ট পান। ফরিনা 2 হাতে পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু খান। 1 ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে। মমতাময়ী স্পর্শ। পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায়। ফরিনা বললেন, তার আগে কও, আমি সব কওয়ার পর তোমারে যা করতে কইয়াম তাই করবা তুমি? পদ্মজা অপলক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে। কি করতে বলবেন তিনি? যদি সে সেটা করতে না পারে, সম্ভব না হয়?
পদ্মজা বলল, আপনি যা বলবেন আমাকে, তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয়, যুক্তিগত হয়, আমি তাই করব আম্মা। ফরিনা চোখের জল মোছেন, তারপর বললেন, আমি বাবুর ব্যাপারে দেখাইতেছি, তুমি শুয়ে থাকো। কথা শেষ করেই ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান। পদ্মজার মাঝেও উত্তেজনা কাজ করছে। সে জানে না সে কি শুনতে চলেছে, তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না, এটা নিশ্চিত। সে ঘরে পায়চারি করতে করতে জানালার ধারে আসে, দেখতে পায় রিদওয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্যজাল, যার চাবি বোধহয় তার কাছে আছে। আলমগীরের দেয়া চাবিটাকে পদ্মজার কোনো তালাবদ্ধ রহস্যজালের চাবি মনে হয়। রিদওয়ান গত দিনগুলোতে 3-4 বার তাকে দেখতে এসেছে, কিন্তু কিছু বলেনি। রিদওয়ানের মতিগতি বোঝা যায় না, অদ্ভুত সে। রিদওয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে। শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ। পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে, যে কোণে ছুরি রাখা আছে। ঘরে প্রবেশ করে রিদওয়ান। পদ্মজাকে দেখেই লম্বা করে হেসে বলল, তারপর বলো কেমন আছো? পদ্মজার থেকে জবাব না পেয়ে রিদওয়ান আবার প্রশ্ন করলো, সুস্থ আছো তো? পদ্মজা সাড়া দিল না। রিদওয়ান চেয়ার টেনে বসলো, বলল, তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি, কি পরিকল্পনা করছো বলো তো? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো, বলল, কাপুরুষ বোধ হয় আপনার মতো মানুষকেই বলা হয়। রিদওয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে, তারপর হুট করেই হেসে দিল, বলল, কাপুরুষের কি করেছি? স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন, আবার সেই স্ত্রী অসুস্থ ছিল, এমন তো কাপুরুষরাই করে। এত কথা না বলে চুপচাপ যা বলি শুনো। আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে, অনেক সমস্যা করেছে, তবুও আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দিব, যদি তুমি সেই শর্ত মানো। কি শর্ত? তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে, কখনো আনন্দপুরে ফিরবে না। যদি না মানি? অবুঝের মতো প্রশ্ন করতে বলিনি, শর্ত দিয়েছি, মানা না মানা তোমার ব্যাপার। আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? রিদওয়ান হাসলো। পদ্মজা বলল, সেদিন মেরে আদমরা করেছেন, এবার একদম মেরে দিন, তাহলেই আপনাদের সমস্যা শেষ। বেহুদা আমাকে মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন? ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি। রিদওয়ান বিরক্তিতে সূচক উচ্চারণ করলো, বলল, তোমাকে মারা যাবে না। আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না? এত প্রশ্ন কেন করছো? মনে আসছে তাই। রিদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়েছে। তুমি শর্তে রাজি নাকি না? আগে বলুন, কার কাজে আমি লাগবো, কার খাতিরে আমাকে মারা যাবে না? তুমি শর্তে রাজি নাকি সেটা বলো। এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো, এটা কিন্তু রক্তের, আর রক্তটা আমিরের। পদ্মজার চোখ দুটো জ্বলে ওঠে। এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে, তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে রিদওয়ান। পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করলো, ওনাকে জঙ্গলে রেখেছেন তাই না? শর্তে রাজি তুমি? না। তোমাকে তো আমি। রেদওয়ান রেগে তেড়ে আসে। পদ্মজা পাশের টেবিল থেকে ঔষধের কাচের বোতলটা নিয়ে রেদওয়ানের মাথায় আঘাত করে। রেদওয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায়। পদ্মজা দ্রুততার সাথে ছুরি হাতে নেয়। রেদওয়ান বিছানায় পড়ার 2 সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হ্যাচকা টান মারে। রেদওয়ান আর্তনাদ করে উঠল। পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অবধি চলে গিয়েছে। সুযোগ পদ্মজার হাতের মুঠোয়, সে এই সুযোগ হারাবে না। এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে, অথচ এরা মানুষরূপী শয়তান। আর শয়তানকে বুঝে শুনে নয়, ইচ্ছামতো আঘাত করা উচিত। পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে, শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে রেদওয়ানের মাথায়। রেদওয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে, নিস্তেজ হয়ে পড়ে তার শরীর। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে। মিনিট 2 পর শাড়ির আঁচল মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয়। হুট করেই যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ। আজকের অধ্যায় এখানেই শেষ। এই অধ্যায়ে আমরা দেখলাম জীবনের কত গোপন অধ্যায় ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। পদ্মজার গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনের প্রতিটি আঘাত একদিন হয়তো শক্তির আলো হয়ে জ্বলে ওঠে। তোমরা কেমন অনুভব করছো পর্বগুলো? তোমাদের মতামত আমার জন্য অমূল্য। কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, রোকসানাস লাইভ ক্যানভাসে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপো, যাতে পরবর্তী পর্ব সবার আগে তুমি দেখতে পাও। আজ বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।